Hello everyone, good morning and welcome back to PW Bangla Foundation. সো আমরা আমাদের মাধ্যমিকের প্রস্তুতি পর্বের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, কারণ কি আর মাত্র কয়েকদিনের মধ্যেই তোমাদের ফাইনাল পরীক্ষা, জীবনের প্রথম বড় পরীক্ষা। সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে তোমাদের এই উইকে দেখতেই পাচ্ছ পরপর আমাদের ম্যারাথন চলছে। তো আজকে যে ভিডিওটা মানে আজকে যে ক্লাসটা সেটা দেখতে পাচ্ছ যে হিস্ট্রির পুরো যে তোমাদের হিস্ট্রি সাবজেক্টের সবকটা চ্যাপ্টারের একটা সাজেশন ভিডিও আজকে আমি তোমাদের দিচ্ছি। সাজেশন বলতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন আমাদের এই বছরে সেগুলো আমি তোমাদেরকে আজকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথম যেটা বিষয় সেটা হলো যে 1 মার্কের কোয়েশ্চেন কিচ্ছু নেই আজকে, কারণ 1 মার্কে সাজেশনে না যাওয়াই ভালো। তোমাদের যত যা টেস্ট পেপার আছে সেগুলো ফলো করো, যা যা ধরো প্রশ্নপত্র করানো হয়েছে সেগুলো ফলো করো, প্রিভিয়াস ইয়ার সলভ করো। আশা করছি পেয়ে যাবে, মানে অ্যাটলিস্ট নিজেরা সলভ করতে পারবে 1 মার্ক। তাছাড়া আর কি থাকলো না, 2 মার্কস, 4 মার্কস অ্যান্ড 8 মার্কস। সো 2 মার্কস, 4 মার্কস, 8 মার্কস এর ফুল সাজেশন আজকে আমি দিয়ে দিচ্ছি। আর তার সাথে সাথে ম্যাপ পয়েন্টিং মাত্র কয়েকটা, সেগুলো করলেই কিন্তু তোমরা মোটামুটি কমন পেয়ে যাওয়ার কথা। বাট একটা বিষয় যেটা সেটা হলো যে হিস্ট্রি লেটেস্ট যদি ট্রেন্ড ফলো করো তাহলে দেখতে পাবে যে মানে প্রশ্নপত্র ভীষণ আনপ্রেডিক্টিভ আসছে, ঠিক আছে? মানে প্রেডিক্টেবল নয় এরকম, মানে বোঝা যাচ্ছে না, কিন্তু হয়তো এরকম কোনো আসে, মানে এরকম প্রশ্ন যেটা কোনোদিন আসেনি সেটা চলে এসেছে। বা ধরো হয়তো 4 মার্কসের জন্য তুমি পড়ে যাচ্ছ, সেটা হয়তো চলে এলো 2 মার্কসে, বা যেটাকে 2 মার্কসের জন্য দেখে গেছো সেটা হয়তো চলে এলো তোমার 4 মার্কসে, বা 8 মার্কসের কোয়েশ্চেন হয়তো চলে আসছে 2 মার্কসে, মানে সেটারই হয়তো পার্ট কোয়েশ্চেন ছোট করে দিয়ে দিয়েছে। তো তার জন্যই বললাম কি, মানে ভীষণ মানে এদিক ওদিক হচ্ছে ইতিহাসের প্রশ্নপত্রে। তো এই জন্যই বলবো যে শুধুমাত্র সাজেশন ভিত্তিক পড়াশোনা করো না, তোমাদের কাছে অলরেডি 1 শট লেকচার প্রত্যেকটা চ্যাপ্টারে রয়েছে, তো সেগুলো ফলো করো। টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ো, যে যা টেক্সট বুক ফলো করছো সেগুলোকে খুঁটিয়ে পড়ো, ঠিক আছে? তো টেক্সট বুক ভালো করে পড়ো আর প্রিভিয়াস ইয়ার সলভ করো। আর এইগুলোকেও, মানে যে প্রশ্নগুলো আজকে আমি দিচ্ছি এগুলোকেও একটু ভালো করে রেডি করো, ঠিক আছে? তো আশা করছি আমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাব। বাট আবার বলে দিচ্ছি, যেহেতু ভীষণ মানে মানে কি বলবো, মানে বিগত কয়েক বছরের ট্রেন্ড অনুযায়ী ইতিহাস প্রশ্নপত্র বেশ ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম ভাবে আসছে, তো শুধু এখানেই নিজেদের প্রিপারেশন থামিয়ে রেখো না, নিজেরা আরো যা যা প্রশ্ন আছে যেগুলো করেছো সেগুলোকে অবশ্যই কিন্তু রেডি করবে। মানে এইগুলো যেগুলো আমি আজকে দিচ্ছি এর বাদ দিয়েও যা যা তোমরা পড়েছো সেগুলোকেও কিন্তু কন্টিনিউ রাখবে, ঠিক আছে? তাহলে চলো পরপর আজকে আরেকটা বিষয়, সেটা হলো যে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো নেই, ঠিক আছে? একটুখানি মানে কোনটা কোন চ্যাপ্টার থেকে সেটা সেরকম ভাবে আমি আলাদা করে লিখিনি, সবকিছু এক জায়গায় করা আছে, মানে 2 মার্কস, 4 মার্কস, 8 মার্কস এরকম ভাবে আলাদা করা আছে, বাট চ্যাপ্টার ভিত্তিক ওরকম ভাবে আলাদা করা নেই, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি কি পড়বো না, 2 মার্কসের সাজেশন, 4 মার্কসের সাজেশন, 8 মার্কসের সাজেশন, আর ম্যাপ পয়েন্টিং এর কিছু ইম্পর্টেন্ট, এগুলো আজকে আমরা দেখবো যে আমাদের হিস্ট্রির জন্য কি কি ইম্পর্টেন্ট। চলো তাহলে 2 মার্কস দিয়ে স্টার্ট করছি। প্রচুর প্রশ্ন আছে, তোমরা বলবে যে এত প্রশ্ন, হ্যাঁ করতে হবে, যেহেতু 2 মার্কস, প্রচুর টপিক, মানে এর থেকেও বাইরে প্রচুর প্রশ্ন আসে, বাট এগুলো তো করবেই, এগুলো একটাও বাদ দেবে না। এর বাইরে আরো যদি তোমরা যা যা পড়েছো সেগুলোকেও ইনক্লুড করবে, ঠিক আছে? এগুলো হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট, জাস্ট এইটুকুটাই আমি বললাম। তো চলো পরপর দেখে নিই। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে, নেহেরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল? দেশভাগের সময় যে জওহরলাল নেহেরু আর লিয়াকত জির মধ্যে যে, মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী আর ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে যে চুক্তিটা হয়েছিল সেটার কারণ কি? তো এরকম প্রশ্ন যেহেতু 2 মার্কসে আছে, কিভাবে আনসার করবে? প্রথমে সালটা মেনশন করবে যে কবে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, কেন হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে স্মৃতিকথাকে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়। তো এক্ষেত্রে উদ্বাস্তু সমস্যাটা কি সেটা একটা পয়েন্টে বলে নেবে, তারপরে স্মৃতিকথার কিন্তু উদাহরণ দিতে হবে,
যে তোমার কার কার লেখা কোন কোন বইয়ের নাম তুমি বলতে পারবে, সেগুলো কিন্তু তোমাকে উদাহরণ হিসেবে দিতে হবে। তো 2 মার্কসের জন্য অ্যাটলিস্ট চেষ্টা করবে 3 থেকে 4টে পয়েন্টস কিন্তু অবশ্যই দেওয়ার। ঠিক আছে, পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো, এটাও আমাদের লাস্ট চ্যাপ্টারে রয়েছে। আজাদ কাশ্মীর পট্টি শ্রী রামালু কে ছিলেন। আচ্ছা, অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? এবার অ্যান্টি সার্কুলার সোসাইটি বলতে এখানে কিন্তু আমি আলাদা করে দিইনি, বাট এই যে 3টে সার্কুলার যে বেরিয়েছিল না, কার্লাইল সার্কুলার, তারপরে পেডলার সার্কুলার আর লিওন সার্কুলার, এই যে 3টে বেরিয়েছিল, লিওন সার্কুলার, পেডলার সার্কুলার, যদি ঘুরিয়ে এই প্রশ্নটা আসে, তো এই 3টের থেকে যে কোনো একটা যদি তুলে দিয়ে দেয়, আলটিমেটলি কিন্তু সেটা তোমাকে বলে মানে কবে হয়েছিল, সেই সার্কুলার গুলো দিয়ে কি বলা হয়েছিল, এবং তারপরে কিন্তু লাস্ট লাইনে তোমাকে অ্যান্টি সার্কুলার সোসাইটি দিয়েই কনক্লুড করতে হবে। ঠিক আছে, প্রীতিলতা ওয়াদ্দেদার বিখ্যাত কেন? শুধু প্রীতিলতা ওয়াদ্দেদার না, মাতঙ্গিনী হাজরা, তারপরে কল্পনা দত্ত, ঠিক আছে, তারপরে মাস্টারদা সূর্য সেন কেন বিখ্যাত, ঠিক আছে, এগুলো কিন্তু মানে যারা ধরো এরকম বিখ্যাত যে ব্যক্তিত্বগুলো রয়েছে তারা কেন বিখ্যাত, ওনাদের সম্বন্ধে 3 থেকে 4টে পয়েন্ট ছোট ছোট, খুব বিশাল বড় করতে হবে না, গুছিয়ে সুন্দর করে লিখবে। অলিন্দ যুদ্ধ কি? অলিন্দ যুদ্ধ কিটা অন্য ভাবেও আসতে পারে, সেটা হচ্ছে বিনয় বাদল দীনেশ বিখ্যাত কেন? ফাইন, চলো নেক্সট হচ্ছে দলিত কাদের বলা হয়? দলিত কাদের বলা হয় এটা তো পড়বেই, আর এর সাথে এটাও অনেক সময় থাকে নমশূদ্র কাদের বলা হয়, বিষয়টা একই, বাংলার যারা ছিলেন তাদেরকেই নমশূদ্র বলা হয়। তো এটার থেকে কিন্তু এই প্রশ্নটা অনেক সময় থাকে, বিষয়টা কিন্তু একই। সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে তফাৎ। সংবাদপত্র কি? যেটা দৈনন্দিন খবরাখবর নিয়ে প্রকাশিত হয়। সাময়িক পত্র কি? না, যেটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রকাশিত হয়, সেটা ত্রৈমাসিক মানে 3 মাস, ষান্মাসিক মানে 6 মাস, বা সপ্তাহে একবার, বা সাপ্তাহিক, বা বাৎসরিক, এরকম ভাবে কিন্তু বেরোতে পারে। ঠিক আছে, তো এক্ষেত্রেও যেটা বলবো, উদাহরণগুলো কিন্তু অবশ্যই দেবে, অবশ্যই উদাহরণ দেবে। ডেভিডের কে ছিলেন? ডেভিডের কে ছিলেন এরকম যদি আসে, তো অবশ্যই এখানে কিন্তু আমাদেরকে স্কুল বুক সোসাইটির কথা মেনশন করতে হবে। ঠিক আছে, মানে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে তোমাকে এই যে যারা ধরো কেন বিখ্যাত, যেরকম প্রীতিলতা ওয়াদ্দেদার কেন বিখ্যাত, সেক্ষেত্রে কিন্তু তোমাকে পাহাড়তলির যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের যে ঘটনাটা, ওটা কিন্তু দিতেই হবে, ছোট করে হলেও দিতেই হবে। শুধুমাত্র প্রীতিলতা ওয়াদ্দেদার একজন জাতীয় আন্দোলনের খুব উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন, উনি জাতীয়তাবাদী আন্দোলনে মানে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এসব লিখে ছেড়ে দিলে হবে না। ঠিক আছে, বা এত সালে জন্মগ্রহণ করেছিলেন, এত সালে মারা যান, এসব লিখে ছেড়ে দিলে হবে না। যিনি যে কারণে স্পেসিফিক্যালি বিখ্যাত, তোমাকে কিন্তু সেটা মেনশন করতে হবে। যেরকম তোমার অলিন্দ যুদ্ধের কথা যেটা বলে দিলাম, যে বিনয় বাদল দীনেশের কথা মেনশন করতে হবে, কাকে মারতে গেছিল, তারপরে কাদের সাথে, যে লালবাজারের পুলিশের সাথে যে একটা অলিন্দ থেকে, রাইটার্স বিল্ডিং এর অলিন্দ থেকে যে যুদ্ধ হয়েছিল। তো এইভাবে কিন্তু তোমাকে ফ্যাক্টটা দিতে হবে, মেইন পয়েন্টটা কিন্তু তোমাকে তুলে ধরতে হবে। ঠিক আছে, মাতঙ্গিনী হাজরাকেও কিন্তু তোমার অ্যাকচুয়াল যে মেইন ঘটনাটার জন্য উনি বিখ্যাত, সেটা কিন্তু তোমাকে দিতে হবে। বন্দে মাতরম সঙ্গীত কোথায় ব্যবহৃত হয়েছিল, কার লেখা, কেন বিখ্যাত, যে সেই সময় জাতীয়তাবাদী আন্দোলন মানে যারা যুব ছিল আর কি, তাদেরকে, বিপ্লবীদেরকে ভীষণভাবে উদ্বুদ্ধ করতো এই সঙ্গীত। রশিদ আলী দিবস কি? ডেট অবশ্যই দিতে হবে। রশিদ আলী যেহেতু দিবস কথাটা বলেছে, ডেট মেনশন করতেই হবে। শুধু আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি মানে কিন্তু শুধু ওইটুকুটা বলে রেখে দিলে হবে না। ডেট মানে ওনাকে যে গ্রেফতার করা হয়েছিল, তার বিরুদ্ধে মানে তার প্রতিবাদে যে একটা বিশাল বিদ্রোহ হয়েছিল, দিয়ে ডেটটা হচ্ছে ম্যান্ডেটরি, তোমাকে এক্ষেত্রে ডেট বলতেই হবে। নববিধান কি? হরি সিং কে ছিলেন? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, এরকম ধরনের প্রশ্নগুলো, যেমন কবে হয়েছিল, কে ব্রিটিশ প্রধানমন্ত্রী যেরকম ম্যাগনোলাটা পাস করেছিলেন, কেন করেছিলেন, কবে হয়েছিল, এরকম ভাবে 3-4টে পয়েন্টস দেবে। এবং এর মেইন ইয়েটা কি, যে পুরো আমাদের সমাজ অনুন্নত শ্রেণী আর হিন্দু, উচ্চবর্ণীয় হিন্দু, এইরকম ভাবে যে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। তো এগুলো মেইন ইস্যুগুলো বলবে। তাম্রলিপ্ত জাতীয় সরকারের বিভিন্ন উদ্যোগ কি? ঠিক আছে, মেকলে মিনিট এর ইয়েটা কি,
যেটা তোমার ওই প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব থেকে যে জিনিসটা এসে ফাইনাল সমাধানটা হয়েছিল, যে পাশ্চাত্য ভাষায় শিক্ষা গ্রহণ হবে না প্রাচ্য ভাষায় হবে। তো এইগুলো এরকম ভাবে করবে। ফাইন, চল। আচ্ছা, আরেকটা বিষয়, ধরো যে টপিক গুলো 4 মার্কস বা 8 মার্কস আমি মেনশন করে দিয়েছি, সেগুলো কিন্তু আর 2 মার্কসে দিইনি, কারণ কি ওটা তুমি অলরেডি 4 বা 8 মার্কসে পড়বে। তো ডেফিনেটলি ওখান থেকে যদি ছোট প্রশ্ন তুলে দেয়, কোনোটা পার্ট কোয়েশ্চেন আসে, তাহলে তুমি লিখতে পারবে। আচ্ছা, বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেননি? যেহেতু 2 মার্কস, জাস্ট 3টে পয়েন্ট দিয়ে দাও, হয়ে যাবে। ঠিক আছে। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য, উদ্দেশ্যের মধ্যে কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কারা প্রতিষ্ঠিত করেছিলেন, এবং এর মেইন উদ্দেশ্য দুটো দিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা, তিন কাঠিয়া প্রথা, তিন কাঠিয়া প্রথা কি? খুব গুরুত্বপূর্ণ, রাইট? বাবা রামচন্দ্র কে ছিলেন? কোন বিদ্রোহের সাথে, আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কি? আচ্ছা, কে কেন বেঙ্গল কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন? পঞ্চানন কর্মকার, খুব গুরুত্বপূর্ণ। পঞ্চানন কর্মকার কেন বিখ্যাত? ঠিক আছে, ওনার মেইন ইয়ে কি? আচ্ছা, আরেকটা বিষয় বলে দিই, 2 মার্কসের ক্ষেত্রে অবশ্যই যেটা করবে, 2 মার্কস ওয়ান শট যেটা গেছে, মানে তোমাদের যে এর আগে একটা যে ফুল 2 মার্কসের লাইভ গেছিল, সেটা কিন্তু দেখবে। ওখানে কিন্তু এই 2 মার্কসের সমস্ত আনসার্স গুলো করানো আছে। হিস্ট্রি 2 মার্কস ওয়ান শট যেটা লাইভ গেছিল, সেটা দেখবে, সেখানে কিন্তু পুরো আনসার্স গুলো করানো রয়েছে। সবগুলো আছে কিনা আমার এক্সাক্ট খেয়াল নেই, ওখানেরও কিছু প্রশ্ন আছে, আরো কিছু হয়তো এক্সট্রা আছে, আমার এক্সাক্ট খেয়াল নেই, বাট ওখানে আছে, উত্তরগুলো পেয়ে যাবে। আর পিডিএফ দেখবে ওই লাইভেরই কমেন্ট সেকশনে ওইটার পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কি উদ্দেশ্যে গঠিত হয়? তো এখানে যেমন তোমাকে বলেই দিয়েছে কত সালে, মানে ওটা একটা 2 মার্কসের একটা মার্ক ওটাতে চলে যাচ্ছে। কি উদ্দেশ্যে গঠিত হয়? তো মেইন তুমি ওখানে দুটো উদ্দেশ্য দিয়ে দাও, তাহলে তোমার 3টে পয়েন্টের মধ্যে গুটিয়ে যাচ্ছে টোটাল। ঠিক আছে। শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য, যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। সভা সমিতির যুগ কেন বলা হয়? অনিল শীল যে বলেছিলেন, ঐতিহাসিক অনিল শীল, তো ওই সময় বিভিন্ন সভা সমিতি গড়ে উঠেছিল, শুধু এটুকুটা বলে ছেড়ে দেবে না, উদাহরণ দেবে। সভা সমিতি যে তুমি বলবে, সভা সমিতির উদাহরণ সব সময় চেষ্টা করবে, যেখানে তুমি জানো উদাহরণ দিয়ে দেবে। ঠিক আছে। যেরকম সংবাদপত্র, সাময়িক পত্রের, হ্যাঁ ওখানে আমি বলে দিয়েছি, উদাহরণ দিয়ে দেবে। ওকে। ভারত মাতা চিত্রটির বিষয়বস্তু কি? এক্ষেত্রে অবনীন্দ্রনাথ ঠাকুর এটাকে ড্র এঁকেছিলেন এবং এটা সবাইকে উদ্বুদ্ধ করেছিল বলে ছেড়ে দিলে হবে না, কারণ যেহেতু চিত্রটির বিষয়বস্তু চেয়েছে, তো তোমাকে এক্স্যাক্টলি ভারত মাতাকে কিভাবে দেখানো হয়েছে সেটা তোমাকে বলতে হবে। যে গেরুয়া বস্ত্র পরিধান করা আছে, কোন হাতে কি আছে, এইগুলো তোমাকে বলতে হবে। সবসময় মেইন টু দ্য পয়েন্ট আনসার করবে। ঠিক আছে। দেশীয় ভাষা সংবাদপত্র আইন কি? কে পাস করেছিল, কবে পাস করেছিল, এবং এই আইনের দ্বারা কি হয়েছিল? মেইনলি সংবাদপত্রের স্বাধীনতাটাকে কেড়ে নেওয়া হয়েছিল। ওকে। ইলবার্ট বিল আন্দোলন একদম খুব গুরুত্বপূর্ণ। মুন্ডা বিদ্রোহ, খুদকাঠি প্রথা কি জিনিস? ঠিক আছে, যেটা জমির মালিকানা যেটা চেঞ্জ হয়ে গেছিল ব্রিটিশরা আসার পর। আচ্ছা, নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়? নীল বিদ্রোহ থেকে না একটি টপিকও ছাড়বে না, নীল বিদ্রোহ থেকে যা যা মানে আছে সব পড়ে ফেলবে। নীল বিদ্রোহ ভীষণ ইম্পর্টেন্ট এবারে। ওকে। কেনারাম বেচারাম কি? যেটা হচ্ছে ভুয়ো বাটখারা দিয়ে ঠকানো হতো সাঁওতালদের। তিতুমির কেন স্মরণীয়? 3 আইন কি? ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের তোমার 2 মার্কসের কোয়েশ্চেন্স আর এক সেট, আর এই কয়েকটা রয়েছে। তো ওই যে আবার বললাম, দেখে মনে হবে প্রচুর, কিন্তু এগুলো কিন্তু দেখেই বুঝতে পারছো অলরেডি কিন্তু তোমরা এগুলো পড়েছো, এগুলো একটাও কিন্তু নতুন জিনিস নয়। তো অলরেডি তোমরা পড়েছো, তো সেটাকেই আরেকটু ভালো করে ঝালাই করবে এখন। ঠিক আছে। মধুসূদন গুপ্ত কেন বিখ্যাত? ডাক্তার ছিলেন। কোথায় ডাক্তার ছিলেন, কোথা থেকে পাশ করেছিলেন, এবং প্রথম উনি সব ব্যবচ্ছেদ করেছিলেন, তার জন্য বিখ্যাত। ডেভিড এ স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠা করেন? এই কোয়েশ্চেনটা রিপিট হয়ে গেছে। ঠিক আছে। এই কোয়েশ্চেনটা দেখো, আমরা অলরেডি কিন্তু ডেভিড আর কে ছিলেন ওইটা বলেই দিয়েছি, তো ওই কোয়েশ্চেনটাই এটা এখানে আছে। তো তোমাদের অলরেডি প্রচুর প্রশ্ন হয়ে যাচ্ছে, তোমাদের মনে হতে পারে, তো আমি এটাকে ওই জন্য সরিয়ে দিচ্ছি। কিছুই না, এটা আমরা অলরেডি মানে লিখে ফেলেছি একবার, তো দরকার নেই ফালতু। ওকে। তারপরের প্রশ্নটা যেটা আছে, কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? তো এখানেও দেখো কে জিজ্ঞাসা করেইছে কে প্রতিষ্ঠা করেন, তো তোমার ওখানেই 1 মার্ক চলে আসছে। যখন এরকম ধরনের পার্ট কোশ্চেন থাকবে না, কে কবে কি উদ্দেশ্যে করেছিল,
তো ওখানেই তুমি জানবে যে তোমার আধা মানে কোয়েশ্চেন মার্ক, মানে এখানে একটা প্রশ্ন, এইখানে আরেকটা প্রশ্ন, 2 মার্কস কিন্তু ওখানেই ঢুকে গেল। ঠিক আছে, তো এরকম ধরনের প্রশ্নগুলোকে অ্যাটেম্প্ট বেশি করে করবে, যেখানে নাকি তোমাকে তোমার কোনো সমস্যা নেই, মানে তুমি যেটুকুটাও জানতে চাইছে সেটুকুটাই তুমি আনসার করবে। মানে ধরো কোনো একটা কিছু দুটো, ধরো উডের ডেসপ্যাচ, দুটো সুপারিশ লেখো বা তিনটে সুপারিশ লেখো, এরকম ধরনের প্রশ্ন অ্যাটেম্প্ট করবে। কে কবে কি উদ্দেশ্যে, তোমার কাছে তুমি জানো যে কোন জায়গাগুলো জানতে চেয়েছে, তুমি শুধু সেগুলোই বলবে। ঠিক আছে। আচ্ছা, নববঙ্গ গোষ্ঠী ডিরোজিওর যে অনুগামীদের বলা হয়, তো তাদের মধ্যে মেইন ব্যক্তিত্ব কে ছিলেন এবং তারা কি করতেন মেইনলি। ঠিক আছে, এবারে এই যে ফার্স্ট চ্যাপ্টারের যে আমাদের বিভিন্ন ইতিহাস রয়েছে, তো এই ইতিহাসগুলো গুরুত্বপূর্ণ। ফটোগ্রাফির ইতিহাস, খেলার ইতিহাস, পরিবেশের ইতিহাস, স্থানীয় ইতিহাস, নারীর ইতিহাস, প্রত্যেকটা ক্ষেত্রে ওই পার্টিকুলার ইতিহাসটা কাকে বলে, সেখানে কি বিষয়ক পড়াশোনা করা হয় এবং এর সাথে যুক্ত ঐতিহাসিকরা কারা। ঠিক আছে, নিম্নবর্গের ইতিহাস চর্চা কাকে বলে, ওই একইভাবে ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা কেন বন্ধ করে দেয়, কারণ কি সোমপ্রকাশ নির্ভীকভাবে ব্রিটিশদের যা যা নীতি ছিল তার বিরুদ্ধেও কথা বলতে ছাড়তো না, তো সেইটা 1 বছরের জন্য বন্ধ ছিল, সময়টা মেনশন করে লিখবে। আচ্ছা, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো, এটা অলরেডি বললাম। ঠিক আছে, এই ছিল আমাদের 2 মার্কসের কোয়েশ্চেন্স, ইম্পর্টেন্ট। 4 মার্কসের এবারে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো দেখো। 4 মার্কসের জন্য আমি যেটা বলবো, আচ্ছা 2 মার্কসের ক্ষেত্রে একটা জিনিস আরেকটাও বলে দিই, সেটা হলো প্রথম যেটা বললাম যে কে কবে কি উদ্দেশ্যে, এরকম ধরনের প্রশ্নগুলো বেশি করে অ্যাটেম্প্ট করবে। এছাড়াও কি করবে না, যেহেতু 2 মার্কস, তো অলওয়েজ মানে যদি ধরো কে কবে এটা প্রতিষ্ঠা করেন এরকম আসে, তাহলে তো তুমি জানো যে একটা পয়েন্টে দিচ্ছ কে প্রতিষ্ঠা করে, আরেকটাতে দিচ্ছ কবে, হয়ে গেল। আদারওয়াইজ যদি এমনি ওপেন এন্ড কোয়েশ্চেন থাকে, সেক্ষেত্রে অ্যাটলিস্ট চেষ্টা করবে 3টে পয়েন্ট অবশ্যই লেখার, মিনিমাম 3 পয়েন্টস কিন্তু দিতেই হবে, মিনিমাম। ঠিক আছে, তারপরে তুমি যদি মানে কিন্তু ছোট ছোট করে, খুব বিশাল বড় করে লেখার দরকার নেই, ছোট ছোট করে লিখবে, খুব বিশাল ডেপথে যাওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরে আসবো, আচ্ছা আরো আরেকটা জিনিস যেটা এখানে আমি একটু বলে দিয়েছি অলরেডি, বাট স্টিল, মধুসূদন গুপ্ত কেন বিখ্যাত, এখানে কিন্তু তোমাকে সব ব্যবচ্ছেদের গল্পটা দিতে হবে। ঠিক আছে, ইন কেস যারা ডাইরেক্ট দেখতে চলে যাবে, তিতুমির স্মরণীয় কেন, বাঁশের কেল্লা কথা মেনশন করতে হবে, প্লাস কোন আন্দোলনে উনি নেতৃত্ব দিয়েছিলেন সেটা বলতে হবে। এরকম ভাবে পয়েন্টস গুলোকে সাজাবে। আচ্ছা, নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়, কবে, আর উদ্দেশ্য কি ছিল, দুটো উদ্দেশ্য দেবে, কবে গঠিত হয়। ওকে, আর কোনটা দেশীয় ভাষা সংবাদপত্র আইন, এরকম ধরনের যদি প্রশ্ন আসে, তো এক্ষেত্রেও বলবে কবে, কে পাস করেছিল, এবং এর দ্বারা একটা পয়েন্টে জাস্ট প্রভাব লেখো, যে কোনো একটা দেশীয় ভাষা সংবাদপত্র আইন কোন সময়, মানে ধরো কোনো একটা পত্রিকা যেটা এর জন্য বন্ধ হয়ে গেছিল, যেরকম ধরো তোমার সোমপ্রকাশের উপরে কিন্তু এই আইনটা চাপানো হয়েছিল। ঠিক আছে, সোমপ্রকাশের যে বন্ধ হয়ে গেছিল। ওকে, তারপরে এই যেমন ধরো কে কেন, এটা তো হয়েই গেল বললাম। আর 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 আবার দেখো, এই যে জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কি উদ্দেশ্যে, দুটো প্রশ্ন আছে এখানে 2 মার্কসের যেহেতু। ঠিক আছে, আর কোথায় বলার আছে, প্রীতিলতা ওয়াদ্দেদার, যেটা আমি অলরেডি বলেছি যে ব্যক্তিত্বদের ক্ষেত্রে মেন যেটা তারা কেন ফেমাস সেটা মেনশন করবে, এখানে আমার জায়গা নেই। ঠিক আছে, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, এগুলো অলরেডি আমি বলার সময় বলেছি, কল্পনা দত্ত, মাস্টারদা সূর্য সেন, এরকম আর যা যা নাম আছে, যেরকম রশিদ আলী দিবস, উনিও কেন বিখ্যাত ছিলেন, হরি সিং, রাজা হরি সিং যিনি কাশ্মীরের রাজা ছিলেন, তো উনি ভারত ভুক্তির মানে দেশীয় রাজ্য হিসেবে উনি ভারতে প্রথমে অন্তর্ভুক্ত হতে চাননি। ঠিক আছে, এই রকম ভাবে যেহেতু তোমার কাছে অল্প মার্কস রয়েছে, যতটা সম্ভব তুমি ওখানে বলে দেবে। নব্যবঙ্গ গোষ্ঠী, ডিরোজিও অনুগামী যারা, সবগুলো তো আমি এখন দেখাচ্ছি না, বাট মোটামুটি তোমাদেরকে আমি ধরিয়ে দিচ্ছি যে কিভাবে আনসারগুলোকে করবে। ডিরোজিওর অনুগামীরা নাম বলবে এবং কি করেছিলেন, উল্লেখযোগ্য কিছু কিছু কাজ। ঠিক আছে, এরকম ভাবে
উত্তরগুলো সাজাবে, পুরো 2 তে 2 একদম ফুল মার্কস আসবে। ঠিক আছে, আর এই ইতিহাসগুলো যে বললাম যে সংজ্ঞা দেবে, বৈশিষ্ট্য দেবে, যুক্ত ঐতিহাসিকদের নাম দেবে। ঠিক আছে, চলো 2 মার্কস বাকি, ওয়ান শটটা দেখবে। এবার আসবো 4 মার্কসে। ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব। আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে আমরা কি কি পড়বো? গুরুত্বপূর্ণ তিনটেই, কিন্তু মানে আলাদা আলাদা করে কিন্তু আসতেই পারে। 70 বৎসরও দেখবে, জীবন স্মৃতিও দেখবে, জীবনের ঝরা পাতাও দেখবে। তিনটেই কিন্তু আসার চান্স আছে, ইন্ডিভিজুয়ালি আসতে পারে। যদি একসাথে আসে তাহলে তিনটেকেই ছোট ছোট করে 3টে পয়েন্টে দেবে। আর প্রথম পয়েন্টে একটা দেবে যে আত্মজীবনী বা স্মৃতিকথা কাকে বলে, সেখান থেকে কি জানা যায়। ঠিক আছে, আচ্ছা, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা। ওকে, শ্রীরামপুর মিশন প্রেস কি করে একটা অগ্রণী মানে মুদ্রণ শিল্পের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল? গুরুত্বপূর্ণ, এটা আমি করিয়েছি। সামারি লেকচার দেখবে, 4 মার্কসের দেখবে সামারি। যারা ইউটিউবে শুধু দেখছো সামারি লেকচার দেখবে, মোটামুটি সবগুলোই কিন্তু কোয়েশ্চেন আনসার্স করেই করানো রয়েছে, সেখানে তোমরা পেয়ে যাবে। আর যারা ব্যাচে আছো তারা অলরেডি জানো, এগুলো আমরা অলরেডি কভার করেছি। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি, এবং এটা এক্ষেত্রে 4 মার্কস, যেহেতু এখান থেকে তোমাকে প্রাচ্য পাশ্চাত্য পুরো এই বিষয়টাকে বলবে, এবং ফাইনালি কি করে এর অবসান হয়েছিল সেটাও বলতে হবে। মানে তোমাকে এখানে কিন্তু মেকলে মিনিটের কথাটাও বলতে হবে। ঠিক আছে, এবং যুক্ত কারা কারা, কোন কোন ভাবধারার সঙ্গে কারা যুক্ত ছিলেন সেটাও কিন্তু বলতে হবে। প্রাচ্য ভাবধারার সঙ্গে তার সপক্ষে কারা যুক্তি দিয়েছিলেন, পাশ্চাত্যবাদী কারা। ঠিক আছে, প্রাচ্যবাদী নাম দিতে হবে, পাশ্চাত্যবাদী, এরকম ভাবে উত্তরটা তৈরি করবে। 4 মার্কস যেহেতু, অলওয়েজ গো ফর 5 পয়েন্টস মিনিমাম, 5 পয়েন্টস মিনিমাম। ঠিক আছে, মিনিমাম 5 পয়েন্ট। 6 দিতে পারলে খুব ভালো, বাট যেহেতু একটা তোমাদের 7-8টি বাক্যের একটা ব্যাপার থাকে, তো 7-8টি বাক্য এই কয়েকটা পয়েন্টের মধ্যে কভার করবে। 7 to 8 সেন্টেন্সেস এইভাবে করবে। হুতুম প্যাচার নকশা, এইটা তো প্রচুর গুরুত্বপূর্ণ, আর আমি এটা করিয়েছি। এগুলো সব সামারি লেকচার দেখবে। সামারি লেকচার পুরো তোমাদের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গেলেই ওখানে দেখতে পাবে। ঠিক আছে, প্লেলিস্ট সব লিখে দিলাম আমি এখানে, প্লেলিস্টে যাও, সামারি লেকচার দেখো। আধুনিক চিকিৎসার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, সমস্ত কিছু সামারি লেকচারে পয়েন্ট ওয়াইজ করানো আছে। প্লিজ একটু চ্যাপ্টার ওয়াইজ সামারি লেকচার গুলো ফলো করো। ঠিক আছে, চার্লস বুডের নির্দেশনামা যেটা, আচ্ছা, নারী মুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে নীল বিদ্রোহ, বলেছিলাম না, নীল বিদ্রোহ 2, 4, 8 যাবতীয় যা জানো নীল বিদ্রোহ সম্বন্ধে সব পড়বে। নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব, সমস্ত কিছু পয়েন্টস করে এগুলো পাবে। একটু সামারি লেকচার দেখে নেবে, তোমরা অলরেডি দেখেছো বা তোমরা প্রিপেয়ার্ড, ওয়েল প্রিপেয়ার্ড, আমি জানি খুব ভালো করে প্রিপারেশন নিয়েছো। তো প্রশ্নগুলোকে আরেকবার একটুখানি নিজেরা জাস্ট দেখে নাও যে আচ্ছা এগুলো এগুলো ইম্পর্টেন্ট, তাহলে আমরা এগুলো এগুলো করেছি, বা একটুখানি দেখে নিই, এগুলো কিন্তু সেট করে নাও। ঔপনিবেশিক অরণ্য আইন কবে পাশ হয়েছিল, এটার উদ্দেশ্য কি ছিল, এবং এর ফলাফলটা কি হয়েছিল। ঠিক আছে, মানে কি কি বিদ্রোহ শুরু হয়েছিল। আচ্ছা, বিদ্রোহের ডিটেলিং করতে হবে না, বাট ওটার ফলাফল হিসেবে কিন্তু এটা চলে আসবে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ দেখবে, কোল বিদ্রোহ দেখবে, আবার ফরাজি আন্দোলন দেখবে। সাঁওতাল বিদ্রোহ গুরুত্বপূর্ণ, কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে যেটা আমি রেখেছি এক একটার মধ্যে রেখেছি। বেসিক্যালি সাঁওতাল বিদ্রোহটা আমি ব্রডের মধ্যে রেখেছি, 8-এর মধ্যে রেখেছি। ঠিক আছে, বাট দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো ওটা যদি তোমার 8-এ রেডি করো, 4-এ যদি আসে ওটাকে একটু ছোট করে দেবে। ঠিক আছে, আচ্ছা, আনন্দমাঠ উপন্যাস, আচ্ছা এবারে দেখো এই প্রশ্ন দুটো, আনন্দমাঠ উপন্যাসের মধ্যে দিয়ে এইটা একটা, আর হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র। তো বেসিক্যালি এটার একটা ব্রড প্রশ্ন আছে, সেটা হলো যে রেখায়, মানে লেখায় ও রেখায়, এটা ব্রডে পাবে। ঠিক আছে, এটা তোমরা 8 মার্কসের মতো করে তো করবেই, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের যে ইয়েটা কিভাবে হয়েছিল।
তো ওইখানের কিন্তু আনন্দমঠ আর গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র বা অবনীন্দ্রনাথ ঠাকুরের যেটা ভারত মাতার চিত্র সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ওটা আমরা 2 তে দেখেছি, বাট 2 তে শুধু ওই 2 এর মতো করে না দেখে তোমরা যখন দেখবে ওটাকে একটুখানি ঠিক করে দেখবে, ওটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ কি এই লেখায় ও রেখায় যদি আসে, লেখায় মানে কি, লেখায় মানে হচ্ছে আমরা অলরেডি জানি লেখা কি কি, লেখাগুলো হচ্ছে গোড়া, আনন্দমঠ আর বর্তমান ভারত। আর রেখায় কি কি, রেখা হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর আর অবনীন্দ্রনাথ ঠাকুর, তাই তো? এটা আমি 8এও আরেকবার বলে দেবো, বাট স্টিল এখানে বলে দিলাম। আচ্ছা, আরেকটা তারপরে হচ্ছে ভারত সভা, জমিদার সভা এবং হিন্দু মেলা। হিন্দু মেলা কিন্তু 2 মার্কসও ইম্পর্টেন্ট, দুটো বৈশিষ্ট্য লেখো, প্রচুর এসছে টেস্ট পেপারে। তো ভারত সভা, জমিদার, আচ্ছা জমিদার সভায় কিন্তু ল্যান্ড হোল্ডার সোসাইটি, জমিদার সভা অনেক সময় ইংলিশেও নামটা আসে, অনেকে তোমরা গুলিয়ে ফেলতে পারো। জমিদার সভায় কিন্তু বাংলাতেই লিখে দিলাম ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, ঠিক আছে, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। আচ্ছা, তো এগুলোর ক্ষেত্রে কারা, মানে কে কে প্রতিষ্ঠা করেছিলেন, কে প্রথম সম্পাদক ছিলেন, কে অধ্যক্ষ ছিলেন, কে সভাপতিত্ব করেছিলেন, এই নামগুলো কিন্তু আলাদা আলাদা, সেগুলো কিন্তু দেখবে এই সভাগুলোর মধ্যে। এরপরে 4 মার্কস মহারানীর ঘোষণাপত্র, ভীষণ উল্লেখযোগ্য, মানে ভীষণ গুরুত্বপূর্ণ। একদম সামারি লেকচার পুরো ফলো করো, সব পেয়ে যাবে সামারি লেকচার। দেখো কোনটা কোথায় পাবে আমি সেটাও বলে দিচ্ছি। সামারি লেকচারে, ওই চ্যাপ্টারের সামারি লেকচারে চলে যাও, পেয়ে যাবে পয়েন্ট ওয়াইজ আনসার। মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব, বসু বিজ্ঞান মন্দির, আচার্য জগদীশ চন্দ্র বসুর যেটা ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক, এটাও গুরুত্বপূর্ণ। মানে প্রত্যেক কটাই গুরুত্বপূর্ণ, বাট যেগুলো বারবার বারবার এসছে সেই প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, মানে বেশি গুরুত্বপূর্ণ বলে। কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই, এটাই কিন্তু বিটিআই, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের অবদান কি বিজ্ঞান চর্চায়। তারপরে ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্স পার্টি, তার সাথে সাথে এআইটিইউসি যেটা মানে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ঠিক আছে, শ্রমিক সংগঠন যেটা, সেটাও দেখবে। আচ্ছা, তারপরে এটা কিন্তু দুটো আলাদা, হ্যাঁ, এটাকে একটা হিসেবে আবার গুলিয়ে ফেলো না, এটা কিন্তু আলাদা, দুটো আলাদা ইয়ে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মোটামুটি প্রত্যেকটা গ্রুপকেই দেখবে, মানে শ্রমিক কৃষক আর কি ছিল, শ্রমিক কৃষক নারী, যে যেরকম ভাবে অংশগ্রহণ করেছে দেখবে। ওকে, একা আন্দোলন খুব গুরুত্বপূর্ণ। দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক, গান্ধী আম্বেদকরের দৃষ্টিভঙ্গিগত যে পার্থক্য ছিল এবং তার ফাইনাল পরিণতি কি, মানে তোমাকে লাস্ট পয়েন্টে কিন্তু পুনা চুক্তিটা ছোট করে দিতে হবে, শুধু কি কি পার্থক্য ছিল বা বিতর্ক ছিল ওটা না দিয়ে ফাইনাল কনক্লুশনটা ওটাতে নিয়ে আসবে, একটা পয়েন্টে ছোট করে দেবে। উদ্বাস্তু পুনর্বাসনে, মানে উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের গৃহীত পদক্ষেপগুলো কি কি, উদ্বাস্তু সমস্যাটা কি, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার বেথুন সাহেব আর রাধাকান্ত দেবের ভূমিকা নারী শিক্ষার প্রসারের ক্ষেত্রে, এবং শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়, যেটা তোমার মতবাদ, সর্বধর্ম সমন্বয়, আর বিবেকানন্দের হচ্ছে নব্য বেদান্ত, ঠিক আছে। সব 4 মার্কসের মতো করে সামারি লেকচার গুলো দেখো, পেয়ে যাবে। আচ্ছা, এবারে 8 মার্কস, 8 মার্কসের ক্ষেত্রে আচ্ছা চলো, নীল বিদ্রোহ, নীল বিদ্রোহ আমি কি বলেছি, নীল বিদ্রোহ কোনো কিছু বাদ দেবে না, মানে কারণ, গুরুত্ব, বৈশিষ্ট্য, ফলাফল, ফলাফল আর গুরুত্ব ওইটাই আর কি, ঠিক আছে, বাট ঘুরিয়ে আসতে পারে। আচ্ছা, লিখেই দিচ্ছি, অলরেডি আমরা দেখে নিয়েছি 4 মার্কসের ক্ষেত্রেও আছে নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত সমাজের ভূমিকা, আবার তোমার 2 মার্কসেও কিন্তু ছোট্ট করে ছিল নীল কমিশন হলো। তারপরে সাঁওতাল বিদ্রোহ, কারণ
এগুলো কিন্তু যেহেতু ভীষণ আনপ্রেডিক্টেবল ইতিহাস প্রশ্ন, 8 মার্কস থেকে কিন্তু আমি ওই জন্য রিপিট করিনি, এগুলো কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ 4 মার্কসও ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাঁওতাল বিদ্রোহর কারণ, গুরুত্ব, বৈশিষ্ট্য সেই একই, সব কিছু দেখবে এই তোমার বিদ্রোহগুলো। লেখায় রেখায়, যেটা বললাম লেখায় রেখায়, এটাও টেস্ট পেপারে প্রচুর বার এসছে। তো লেখায় বলতে গেলে আমি আরেকবার মেনশন করে দিচ্ছি, লেখা মানে কি কি আমাদের, লেখাগুলো হচ্ছে গোড়া, আনন্দমঠ আর বর্তমান ভারত। গোড়া রবীন্দ্রনাথ ঠাকুর, আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ। আচ্ছা, তারপরে হচ্ছে রেখায়, রেখায়টা কারা, একটা হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর, আর একটা হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। গগনেন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে ব্যঙ্গচিত্র, অবনীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে ভারত মাতা। এটা যদি ব্রডে আসে 8-এ, কারণ কি এটা তোমাদের কি আছে 15 থেকে 16টা বাক্যে, 15 to 16 সেন্টেন্সেস, তাই তো? তো 15 to 16 সেন্টেন্সেস যখন, তার মানে তোমাকে ধরো এই প্রশ্নটাই যদি আসে, তাহলে তুমি এখানে কি কি তোমাকে দিতে হচ্ছে দেখো। লেখা আসতে গেলে তোমার গোড়া, আনন্দমঠ, বর্তমান ভারত, 3 হয়ে গেল। এদিকে আবার রেখায় এলে গগনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, 5, 3 to 5 আমরা পেয়ে গেলাম। আমাদের ওখানে 15 to 16 সেন্টেন্সে যেতে হবে, অ্যাটলিস্ট 3টে করে পয়েন্ট দাও এক একটার ক্ষেত্রে। কি 3টে পয়েন্ট দেবে, কে কবে লিখেছিলেন প্রথম কথা, দ্বিতীয় কথা কোন প্রেক্ষাপটে লেখা, মানে মূল বক্তব্য কি, ওখান থেকে উনি কি বলতে চেয়েছেন, দ্বিতীয় তৃতীয় পয়েন্টে এটা দাও। প্রথম পয়েন্টে দেবে কে কবে লিখেছেন, কোথায় প্রকাশিত হয়েছে হলো, দ্বিতীয় এবং তৃতীয় পয়েন্টে মূল বক্তব্য কি বা কোন প্রেক্ষাপটে লেখা হয়েছিল। এরকম ভাবে 3টে পয়েন্ট, এক একটাতে 3টে পয়েন্ট অ্যাড করলে তোমার কিন্তু টোটাল 5টা পয়েন্ট তুমি দেবে, 1 2 3 4 5, 3টে করে সেন্টেন্স হলে তোমার অলরেডি 15 সেন্টেন্স হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে রেখা, হ্যাঁ রেখা, চল এটা রেখা আর এটা হচ্ছে লেখা, বোঝা গেল। মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি, মানে প্রশ্ন কোনটা ছেড়ে কোনটা বলবো, প্রত্যেকটাই ইকুয়ালি ইম্পর্টেন্ট। চরিত্র প্রকৃতি একদম সামারি দেখো, সামারি লেকচার দেখো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রটাও দেখবে, নারী সমাজটাও দেখবে। ঠিক আছে, ছাত্রদের মধ্যে প্রত্যেকের যেগুলো যেগুলো মানে যারা যারা খুব উল্লেখযোগ্য, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, তারপরে আর যারা যারা, মানে প্রত্যেকটা তোমাকে ছোট 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 করে প্রত্যেকের ঘটনা দিতে দিতে যেতে হবে। আবার বলছি, এই যে 15 সেন্টেন্স, তুমি যদি এক একটা ঘটনাকে 3টে করে সেন্টেন্সে লেখো, 5টা অ্যাটলিস্ট তোমাকে পাঁচ জনের সম্বন্ধে লিখতে হবে। আমি শুধু ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি বলে ছেড়ে দিলাম, ব্যাপারটা ওরকম না, আমি জাস্ট উদাহরণের জন্য বলে দিলাম। ওরকম ভাবে কিন্তু যারা যারা ছাত্রদের মধ্যে থেকে সেই সময় আন্দোলনে জড়িত ছিলেন সেই উল্লেখযোগ্য ঘটনাগুলোকে অ্যাটলিস্ট 5টা দাও, 3টে করে, মানে ব্রড কোয়েশ্চেন কিভাবে কতটা লিখবো, এইভাবে পয়েন্ট, মানে যেগুলোতে তুমি অনেকটা লিখতে পারবে না, যেরকম ধরো মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি, 5টা ধরনের প্রকৃতি কিন্তু আছে। ঠিক আছে, কেউ বলেছে জাতীয় বিদ্রোহ, কেউ বলেছে মহাবিদ্রোহ, কেউ বলেছে কিছুই না সিপাহী বিদ্রোহ, কেউ বলেছে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, এরকম ভাবে যে কোনো 5টার পয়েন্ট দাও। ওই পয়েন্টগুলোর মানেটা কি, ঠিক আছে, সেটা একটা ইয়েতে লেখো, কে বলেছে, কারা কারা সেটার সপক্ষে বলেছে সেটা লেখো। এরকম ভাবে কিন্তু তুমি অলরেডি ওই 15 to 16 সেন্টেন্স যেটা সেটা অ্যাচিভ করতে পারবে। জাস্ট ব্রেক করে নেবে যে আমাকে কটা পয়েন্টে ডিসকাস করতে হবে। তো এই ক্ষেত্রে নারীদেরও যেমন তোমাকে গুরুত্বপূর্ণ নারীদের নাম দিতে হবে, আর একটা জিনিস মাথায় রাখবে, সশস্ত্র বিপ্লবী আন্দোলন মানে যেটা হচ্ছে অস্ত্র শস্ত্র নিয়ে মারতে গেছে, ঠিক আছে, তাদের সাথে মানে সেই পার্টিকুলার জায়গাটায় কারা কারা জড়িত, সেরকম উল্লেখযোগ্য নারী এবং ছাত্র দুটোই ইম্পর্টেন্ট। দুটো কিন্তু একসাথে আসবে না হোপফুলি। ছাত্রদের জন্যও আলাদা করে এটাকে তৈরি করবে, নারীদের জন্যও আলাদা করে তৈরি করবে। এটা কিন্তু বেসিক্যালি দুটো প্রশ্ন, ছাত্রটা আলাদা প্রশ্ন, নারীটা আলাদা প্রশ্ন। আচ্ছা, নারী শিক্ষা প্রসারে এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, এখানে রামমোহন রায়টাও করবে। রামমোহন রায়টা আমার এখানে দেওয়া হয়নি, হ্যাঁ রামমোহন রায়ও কিন্তু গুরুত্বপূর্ণ।
ঠিক আছে, রামমোহন রায়টাও কিন্তু দেখবে, রামমোহন রায়ের অবদান সমাজ সংস্কারের ক্ষেত্রে। আচ্ছা, ব্রাহ্ম সমাজের বিভিন্ন উদ্যোগ, কে কে কখন কখন কবে কবে নেতা ছিল এবং তাদের বিভাজনের কারণ, এরকম পার্ট কোয়েশনে আসে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা, যেটা শান্তিনিকেতন এবং ব্রহ্মচর্য আশ্রম নিয়ে যেটা ওনার চিন্তা ভাবনা, দুটোই রেডি করবে। বাংলার নমশূদ্র আন্দোলন এবং ফাইনালি বামপন্থী আন্দোলনের কি, মানে জাতীয়তাবাদী আন্দোলনে বামপন্থীদের কি ভূমিকা ছিল, এটাও আমি বলবো। অবশ্যই সামারি লেকচার গুলো ফলো করো। সামারি লেকচার একদম চলে যাবে প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে। প্রতিটা যে কটা প্রশ্ন আমি বলছি প্রত্যেকটার সেই চ্যাপ্টারটার লেকচার খুলবে, সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, আমার এখানে চ্যাপ্টার ওয়াইজ আলাদা করতে গেলে প্রচুর লম্বা স্লাইড হয়ে যেত, ওই জন্য আমি আলাদা আর করিনি, একসাথেই করে দিয়েছি। হলো, নেক্সট আসবো ম্যাপ পয়েন্টিং। ট্রাস্ট মি, এই কয়েকটা ম্যাপ পয়েন্টিং তোমরা করে যাও, কারণ কি অলরেডি ওইখানে যেগুলো থাকে তোমাকে অ্যাকচুয়ালি যে কোনো একটা করলেও হয় তুমি যদি বাকি প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করো। বাট মোটামুটি প্রিভিয়াস ইয়ার্স যেগুলো না, প্রিভিয়াস, আমি তাও বলে দিচ্ছি, প্রিভিয়াস ইয়ার্স অ্যাটলিস্ট 5 ইয়ার্স দেখে নাও, কমন পেয়ে যাবে। অ্যাটলিস্ট 5 ইয়ার্স দেখে নাও। নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া, যশোর, ব্যারাকপুর দেখবে। মহাবিদ্রোহের কেন্দ্রের মধ্যে দিল্লি, ঝাঁসি, কানপুর দেখবে। কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর, মালভূমির পুরো জায়গাটা। আর মুন্ডা বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ কোথায় কোথায় মেইনলি হয়েছিল সেগুলো দেখে নেবে। ঠিক আছে, পুনর্গঠিত রাজ্যের মধ্যে মহারাষ্ট্র, গুজরাট গুরুত্বপূর্ণ, আর জুনাগড়, দেশীয় রাজ্য জুনাগড়। তো মোটামুটি এই কয়েকটা করে গেলে ম্যাপ পয়েন্টিংটা চলে আসবে আশা করছি। খুব যদি, আবার বলছি, খুব যদি লাক খারাপ না থাকে এগুলো থেকে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের অল টোটাল 4 মার্কস বললাম, 8 মার্কস বললাম, অ্যান্ড ইয়েস সবটাই বলে দিয়েছি। আচ্ছা, আমি এখানে আরেকটু মেনশন করে দিই, সেটা হলো যে সামারি লেকচারগুলো দেখো, প্রত্যেকটা স্লাইডেই বলেছি, তাও এখানেও বলে দিলাম। সামারি লেকচারগুলো দেখো, আনসার্স পেয়ে যাবে, এবং 2 মার্কস 1 শট যেটা গেছে ওখানেও আনসার আছে। 2 মার্কসের জন্য 2 মার্কস 1 শট যেটা লাইভ গেছে ওখানে দেখবে পিডিএফটা রয়েছে, কমেন্ট সেকশনে পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের জন্য এই বছরের হিস্ট্রি সবকিছু সাজেশন, 2, 4, 8 ম্যাপ পয়েন্টিং সবকিছু সাজেশন। 1 মার্কের সাজেশন প্লিজ যেও না। 1 মার্ক পুরো টেস্ট পেপার যা যা আছে সব ফলো, মানে সলভ করো। এতদিনে তোমরা করে ফেলেছো আমি জানি, কোনো প্রবলেম নেই। অ্যান্ড ফাইনালি অল দ্য বেস্ট তোমাদের সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অনেক, তোমরা মানে একদম ভগবানের আশীর্বাদে তোমাদের জীবন ভরে যাক, খুব ভালো রেজাল্ট হোক। শুধু এই পরীক্ষা না, আগামী প্রত্যেকটা জীবনের প্রত্যেক পরীক্ষায় তোমরা সফলভাবে উত্তীর্ণ হও। সো অল দ্য ভেরি বেস্ট টু ইউ। তো আজকের মতো এইটুকুই, তোমাদের সঙ্গে আমার নেক্সট দেখা হবে জিওগ্রাফি ম্যারাথন লাইভে। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো টাটা।